পাহাড়ে অনেক সম্পদ আছে, যে সম্পদ উত্তোলনের, আবিষ্কারের বা মানে তুলে আনার শক্তি আমাদের দেশের নাই, সরকারের নাই। তারপরে একটা সময় তো আমাদের সেই সক্ষমতা আসবে, হবে সেই সকল সম্পদ উত্তোলন করবে। যে সকল সম্পদের জন্যই কিন্তু বিদেশিরা ওখানে তাদের নজর। এখানে কিন্তু অনেক ইউরেনিয়ামের সন্ধান আছে। এটা বিদেশিদের নজরটা আলাদা করার জন্য বা ওটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আজকে না, 40 বছর আগের থেকেই কিন্তু টার্গেট। তো আশা করি 40 বছর যখন পারে নাই, ভবিষ্যতেও পারবে আমার মনে হয় না। যদি আমরা পাহাড়ি বাঙালি, ওখানকার মানুষ যারা জন্মসূত্রে ভূমিপুত্র, সবাই যদি ঐক্য থাকি, সজাগ সচেতন থাকি, তাহলে কোনো বিদেশি শক্তির পক্ষে সম্ভব না। পিআর নিয়ে বেশ কিছু দল এক একটা, আপনি কি মনে করেন তাদের সঙ্গে আপোষ করা প্রয়োজন? পিয়ার কোনোভাবেই না। পিয়ার হলো এমন একটা জিনিস, আমি যদি একটু রসাত্মকভাবে বলি, আপনি ভোট দিবেন ট্রাম্পকে, সংসদে গিয়ে দেখবেন হিরু আলমকে। 400 ভোট যাদের পাওয়ার যোগ্যতা নাই, তারা 400 ভোট দিয়ে একটা আসনের মালিক হবে। 4000 ভোট যারা পাবে তারা 3টা আসনের মালিক হবে। সেই মালিকরা কারা? যে আপনার সারা বাংলাদেশের টোটাল যে ভোটটা পড়বে, সেখানে তারা সব জায়গায় ধরেন ফিল করবে, কিন্তু ভোটের কাস্টিংয়ের যে হিসাব, এই হিসাবকে অ্যাকাউন্টে এনে ওই একটা সংখ্যানুপাতিক হারে ভোটের 2টা আসন দিয়ে দিল, তাহলে হবে কি, এটা পার্লামেন্ট হবে ঝুলন্ত পার্লামেন্ট, অস্থিতিশীল পার্লামেন্ট। তো ঝুলন্ত পার্লামেন্ট হলে এমনি 15 বছর আমরা পিছিয়ে গেছি বাংলাদেশ, তাহলে ঝুলন্ত পার্লামেন্ট হলে যে কোনো সময় অস্থিতিশীল অবস্থা সরকারের মধ্যে কাজ করবে, তাহলে আমরা কাজ করতে পারবো না। দেশের জন্য স্থিতিশীলতা যেটা আমরা 15 বছরে হারাইছি, সেটা আনতে পারবো না, প্রতিষ্ঠা করতে পারবো না। ও থ্রেট দিবে, এই পার্লামেন্ট ভাঙার হুমকি দিবে। এটার জন্য তারা পিয়ারটা চাচ্ছে। যেমন ইসরায়েল আজকে কেন গাজাতে এই নৃশংস অমানবিক হামলা বন্ধ করতে পারছে না? নেতানিয়াহু পিয়ার পদ্ধতিতে সরকার চালাচ্ছে, যার জন্য কিছু ছোট ছোট মৌলবাদী গোষ্ঠী নেতানিয়াহুকে প্রেশারে রাখছে যে তুমি যুদ্ধ যদি না চালাও, মুসলমানদেরকে যদি হত্যা না করো, গাজাতে যদি নৃশংসভাবে অমানবিক কাজ না করো, তাহলে কিন্তু তোমাকে সরকার থাকতে দেবো না। এখন তাই এই পিআই পদ্ধতিতে ইসরায়েলের সরকার বলেই, ঝুলন্ত পার্লামেন্ট বলেই সেখানে নেতানিয়াহুকে চাপ দিতে পারছে, এবং সে মানে এই হত্যাযজ্ঞ থেকে পিছনেও আসতে পারছে না। এটার এই সাইড এফেক্ট আছে। অর্থাৎ কোনোভাবে আমরা পিআর পদ্ধতি যারা চায় এদের সাথে আমরা সমঝোতা করতে পারি না। আপনি পার্বত্য অঞ্চলের একজন খ্যাতিমান নেতা, পাহাড়ি বাঙালির উন্নয়নে আপনার পরিকল্পনা কি? প্রথমত হলো, যদি আমরা সরকারে যেতে পারি এবং সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ সেবার কাজ সুযোগ পাই, গতবার 2001 থেকে 6 যেভাবে কাজ করে পাহাড়ের শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনছিলাম, এটা আনবো। প্রথম রুরাল ডেভেলপমেন্টটা করব, মাঝারি ছোট বড় প্রজেক্ট হাতে নেব। পাশাপাশি ওখানকার যে মূল সমস্যা, পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে অশান্তি, সেখানে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে পাহাড়ি এবং বাঙালির মধ্যে আস্থা বিশ্বাস তৈরি করে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মধ্য দিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আমার মূল টার্গেট। এর মধ্যে ধরেন সেখানে বিভিন্ন সম্প্রদায় পিছিয়ে আছে, শিক্ষায় দীক্ষায় স্বাস্থ্যে, এই জিনিসগুলোকে আমরা ডেভেলপ করব। কর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করব, যাতে করে মানুষ নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়। যেমন অতীতে আমি এরকম অনেক প্রজেক্ট নিয়েছিলাম, যেমন একটা আছে আম্রফলি আমের একটা বাগান, ওইখানে রাজশাহী থেকে এখন ছাড়াই গেছে, বড় হয়ে গেছে। আম্রফলি বাগানের এই যে মার্কেট, আমি 4000 পরিবারকে বিনামূল্যে বাগান করে দিয়েছি। একদম চারা লাগানো, ঘাস কাটা, পানি দেওয়া, ফল আসা পর্যন্ত সার্ভিস দিয়েছে। এখন রমরমা, সবাই রিচ, ধনী হয়ে গেছে।
এরকম আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন প্রকল্প হাতে নেব, যাতে করে গরিব মানুষরা, নেতাকর্মীরা একটু স্বয়ংসম্পূর্ণ হতে পারে। পার্বত্য চট্টগ্রামে কুকিচিংয়ের উৎপাদ বাড়ছে, এ বিষয়ে আপনার মতামত? কুকিচিংয়ের মতো এরকম আরও 4টা বা অনেকগুলা সংগঠন 35 বছর ধরেই আছে। এখন কুকিচিংয়ে জন্ম হয়েছে, কেউ বা কারা দেশি বিদেশি গোষ্ঠী হয়তো এটাকে সৃষ্টি করেছে। ট্রেডিশনালি আমরা 45 বছর ধরে স্বাধীনতার পর থেকেই আমরা যে পরিস্থিতির মোকাবেলা করে আসছি, এটাও তার একটা অংশ। এটা আহামরি কোনো প্রভাব ফেলতে পারবে না। সেখানে বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট সোচ্চার, যথেষ্ট কাজ করছে। তো বাংলাদেশ সেনাবাহিনীকে ওভারটেক করে এই সমস্ত গোষ্ঠী টিকে থাকতে পারবে না। যেমন কয়েকদিন আগেই নতুন একটা সংগঠন অনেকটা কুকিচিংয়ের সাথে জড়িত ছিল, তার যে প্রধান, তাকে কিন্তু খাগড়াছড়িতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে ধরে ফেলে। তো এরকমভাবে মানে তারা সারভাইভ করবে না। তারা এখন মূলত চাঁদা নির্ভর হয়ে গেছে। তাদের মূল আইডিওলজিক্যাল কোনো টার্গেট নাই। চাঁদাটা কীভাবে ইনকাম করানো যায়, 8,000 কোটি টাকা বাৎসরিকভাবে চাঁদা উঠে তারা উঠায়, এত অনেক টাকা। তো তাহলে ওইটাই তাদের এখন মূল ধ্যান জ্ঞান। তাদের বেসিক কোনো আদর্শ নিয়ে তারা আগাচ্ছে না। এটাও তাই, কুকিচিংও সেদিকেই যাবে। পার্বত্য অঞ্চল ঘিরে বিদেশিরা একটি রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে, তার মানে সার্বভৌমত্ব ধ্বংস করার একটি চক্রান্ত চলছে। সেখানকার জনগণের ভূমিকা কি হওয়া উচিত? সেখানকার জনগণের ভূমিকা হওয়া দরকার যে প্রথমত ঐক্যবদ্ধ থাকা, পাহাড়ি বাঙালি এক থাকা, নিজের মাতৃভূমি, নিজের মানে ভিটা মাটি বিদেশিদের হাতে চলে না যাক, সেটার জন্যই তারা কাজ করতে হবে। শিক্ষায় শিক্ষিত হয়ে, মেধা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, বুদ্ধিভিত্তিক কাজ করে, ওদের সাথে তো আর আমরা অন্যভাবে ফাইট করতে পারবো না। বিদেশিদের সাথে বুদ্ধিমত্তা দিয়ে, বিবেক দিয়ে ওদেরকে মোকাবেলা করতে হবে, যাতে করে আমাদের ওখানে এই মাটি আমাদের সার্বভৌমত্ব থেকে আলাদা করতে না পারে। সেখানে পাহাড়ে অনেক সম্পদ আছে, যে সম্পদ উত্তোলনের, আবিষ্কারের বা মানে তুলে আনার শক্তি আমাদের দেশের নাই, সরকারের নাই। তারপরে একটা সময় তো আমাদের সেই সক্ষমতা হবে। আমাদের দেশে সেরকম মেধার জন্ম হবে যারা হয়তো একসময় আমাদের এই পাহাড়ের মাটি থেকে, পাহাড় থেকে সেই সকল সম্পদ উত্তোলন করবে। যে সকল সম্পদের জন্যই কিন্তু বিদেশিরা ওখানে তাদের নজর। এখানে কিন্তু অনেক ইউরেনিয়ামের সন্ধান আছে। এটা বিদেশিদের নজরটা আলাদা করার জন্য বা ওটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আজকে না, 40 বছর আগের থেকেই কিন্তু টার্গেট। তো আশা করি 40 বছর যখন পারে নাই, ভবিষ্যতেও পারবে আমার মনে হয় না। যদি আমরা পাহাড়ি বাঙালি, ওখানকার মানুষ যারা জন্মসূত্রে ভূমিপুত্র, সবাই যদি ঐক্য থাকি, সজাগ সচেতন থাকি, তাহলে কোনো বিদেশি শক্তির পক্ষে সম্ভব না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা
কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।